ভারতবর্ষের গ্রাম সুন্দর, শহুরে মন এখানে খুঁজে শ্বাসরোধকারী প্রাকৃতিক সৌন্দর্য, সহজ সরল জীবনযাত্রা যেখানে কোনো জটিলতা নেই। শহুরে জীবনের কুটকচালির প্রতি দৃকপাত না করে এখানে ঋতু পরিবর্তন হয়, কিন্তু এই আপাত সহজ সরল জীবনযাত্রার পেছনে লুকিয়ে আছে কিছু মানুষের জটিল সংগ্রামের কাহিনী, সম্পদের জন্য লড়াই। সেই সম্পদ যা শহরে অতি সহজলভ্য, যেমন পানীয় জল, রাস্তা, প্রাথমিক শিক্ষা। গ্রামে এইগুলির জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয়। এই লড়াইয়ের মাধ্যমে কয়েকজন ব্যক্তি অপ্রত্যাশিতভাবে পাদপ্রদীপের আলোয় এসেছেন। এই সংগ্রামের প্রভাব বিস্মিত করে সবাইকে। সাংস্কৃতিক কারণে মহিলারা গ্রামীণ রাজনৈতিক ক্ষেত্রে ব্রাত্য, কিন্তু সেই ছবিটা এখন পাল্টাচ্ছে। মহিলাদের আরও বেশি সংখ্যায় গ্রামীণ রাজনীতিতে যোগদানের ব্যাপারে আইন পাশ হওয়ার পর পরিস্থিতি আগের মতো নেই। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের আরও বেশি সংখ্যায় যোগদানের উদ্যোগ শুধু গ্রামাঞ্চলে সীমাবদ্ধ নেই। সমাজের সর্বস্তরে মহিলারা স্বাধীনতার পর ভোটাধিকার পেয়েছেন, সে তো 50 বছর আগেকার কাহিনী। সংসদেও মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের প্রস্তাব রয়েছে। আর যখন জাতীয় পর্যায়ে এই নিয়ে বিতর্ক চলছে, তখন সুদূর গ্রামাঞ্চলে নিভৃতে এক বিপ্লব ঘটছে। গ্রামাঞ্চলে উন্নয়নের গতি শ্লথ হওয়ার অন্যতম কারণ হল উন্নয়ন প্রকল্পগুলিতে স্থানীয় জনগণের যোগদানের অভাব। ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী অর্থাৎ পঞ্চায়েতি রাজ আইনের উদ্দেশ্যই হল স্থানীয় প্রশাসনের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা। এই আইনের অন্যতম বৈশিষ্ট্যই হল গ্রামীণ প্রশাসনে মহিলাদের আরও বেশি সংখ্যায় যোগদান সুনিশ্চিত করা। গ্রামাঞ্চলে যে কোনো রাজনৈতিক পদের 1/3 এখন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়। এর মধ্যে রয়েছে সারপঞ্চ, গ্রাম পরিষদ বা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ। এই নির্বাচিত সদস্যরা গ্রামে উন্নয়ন প্রকল্প সম্পর্কে সিদ্ধান্ত নেন। এইসব কাজ তদারক করাও সারপঞ্চের দায়িত্ব। যেহেতু এইসব প্রকল্পের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করা হয়, সেই জন্য এই পদাধিকারী যথেষ্ট ক্ষমতা ও কর্তৃত্ব ভোগ করেন। দীর্ঘদিন সারপঞ্চের পদের জন্য শুধুমাত্র পুরুষরাই যোগ্য ছিলেন, এখন মহিলারাও দায়িত্ব নিয়েছেন। আসুন আমরা আলাপ করি দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালার নান্নিওয়ার পঞ্চায়েতের সরপঞ্চ শৈলজার সঙ্গে। শৈলজাই প্রথম মহিলা যিনি পদে দায়িত্ব গ্রহণ করেন। শৈলজা অপেক্ষাকৃত ধনী পরিবারের বধূ। তার স্বামীর পাশের গ্রামে একটি ইট ভাটি আছে, সেখানে যেতে স্কুটারে 20 মিনিট লাগে। আর যেদিন তিনি শৈলজাকে তার কাজের জায়গা ছেড়ে দেন, সেদিন লাগে 22 মিনিট। শুধু ধনী পরিবারের মহিলারা যে দায়িত্ব পান তা নয়। যেমন রাধা, পাশের গ্রাম পানকোর পঞ্চায়েতের সরপঞ্চ। শৈলজার তুলনায় রাধা দরিদ্র পরিবারের বধূ, রাবার বাগিচার শ্রমিক।
গ্রামাঞ্চলে মহিলারাই গৃহস্থালির সমস্ত কাজকর্ম করেন, কিন্তু রাধা তার সঙ্গে গোটা গ্রামকেও সামলান। শৈলজা বা রাধার স্বামীরা গৃহস্থালী কাজে সাহায্য করেন, কিন্তু রান্নাবান্না, কাপড় কাচা, ঘর পরিষ্কার, বাচ্চাদের পড়ানো এইসব ঝক্কি সামলাতে হয় মহিলাদেরই। এছাড়া শৈলজাকে গ্রামের নানা জায়গায় ঘুরতে হয়। বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয়। এখানে মেডিকেল অফিসার ডক্টর গোপাল শৈলজার সঙ্গে শিশুদের প্রতিষেধক দানের ব্যাপারে আলোচনা করতে এসেছেন। শৈলজা যেন নান্নিওর গ্রামের সিইও। শৈলজা উন্নয়ন কর্মসূচির ব্যাপারে অত্যন্ত উৎসাহী। এইসব প্রকল্পের আংশিক খরচ মেটানো হয় দোকানদারদের কাছ থেকে আদায় করা কর থেকে। শৈলজা আর তার কমিটির সদস্যদের কখনো কখনো নিজেদের যেতে হয় ঠিক সময় কর আদায় সুনিশ্চিত করার জন্য। সরপঞ্চ হিসেবে শৈলজা চেষ্টা করেন গ্রামে উন্নয়নমূলক কাজ করার ব্যাপারে ঐক্যমত্য করে তুলতে। কঠোর পরিশ্রম করতে হয় তাকে, কতজনের সঙ্গে যে দেখা করতে হয় আর কথা বলতে হয় তার হিসেব নেই। তার প্রচেষ্টায় গ্রামে বিভিন্ন সভায় যোগদানকারীর সংখ্যা বেড়েছে। সবসময় ঐক্যমত্য গড়ে তোলা অবশ্য সম্ভব হয় না। ভেঙ্কটেশ চায় গ্রামে গাড়ি যাওয়ার রাস্তা তৈরি হোক। অন্যদিকে চন্দ্রবাবুর দাবি গ্রামের স্কুলের জন্য আরেকটি বাড়ি তৈরি করা উচিত। এবার শৈলজাকে তার কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগাতে হয় এই বিরোধ মেটানোর জন্য। আবার মহিলাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের পছন্দ হয় না। যেমন পানগড়ে শামীম রাধার সঙ্গে বাক বিতণ্ডা করতে যায়। রাধা গ্রামের একটি প্রত্যন্ত অংশে রাস্তা তৈরি করার যে সিদ্ধান্ত নিয়েছে, শামীমের তাতে আপত্তি। আসলে শামীম একজন মহিলার নেতৃত্ব মানতে নারাজ। গত 4 বছরে 5 বার রাধা তার পথ খুইয়েছেন পুরুষদের বিরোধিতার জন্য, কিন্তু প্রতিবারই তার বিপুল জনপ্রিয়তা তাকে আবার ফিরিয়ে এনেছে। বেশিরভাগ গ্রামে মহিলা সরপঞ্চ হওয়া খুব সহজ কাজ নয়। আরও কঠিন হয়ে পড়ে যখন এই পদে প্রার্থী আসে রাধার মতো কোনো দরিদ্র ক্ষেত মজুরি পরিবার থেকে। কিন্তু তবু মহিলা সরপঞ্চের সংখ্যা বাড়ছে। শৈলজা ও রাধা যে পদে রয়েছে, চিরাচরিতভাবে পুরুষরাই এই দায়িত্ব পেয়ে এসেছে। পুরুষ শাসিত সমাজে মহিলাদের প্রশাসন পরিচালনা করা কখনোই সহজ হতে পারে না। কিন্তু মহিলাদের নেতৃত্বে বহু উন্নয়নমূলক কর্মসূচির রূপায়ণ ঘটেছে। আর এরই ফলশ্রুতি এক বিপ্লব, যা ভারতীয় মহিলাদের ক্ষমতা এবং উদ্যোগকে কাজে লাগিয়েছে। মহিলাদের গ্রামীণ প্রশাসনে কাজে লাগানো কয়েকটি কারণে জরুরি। মহিলাদের বাইরে রাখার অর্থ সমাজের অর্থে ক্ষমতা ও বুদ্ধির ব্যবহার না করা। পঞ্চায়েতে মহিলাদের যোগদানের অর্থ হল প্রচলিত রাজনৈতিক গোঁড়ামির অবসান। যদিও ক্ষমতা দখলের জন্য পুরুষ প্রার্থীদের মধ্যে লড়াই হয়েছে, কিন্তু প্রশাসন রীতি পরিবর্তনের ক্ষেত্রে কোনো নতুন চ্যালেঞ্জ আসেনি। ফলে গ্রামীণ প্রশাসনও খুঁড়িয়ে চলেছে। মহিলারা এবার গ্রামাঞ্চলের সমস্যা সমাধানের জন্য নতুন চিন্তা, উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এগিয়ে এসেছেন।
পাকিস্তান জিতলো। আজহারউদ্দিন এবারে খেলেনি। প্রতি শনি ও রবিবার বাড়ি আসে। এই 32 বছরের সরপঞ্চ সন্ধ্যাবেলা একটু বিশ্রাম করার সুযোগ পান। তুলেছে তার শোনো 1997 সালের ডিসেম্বরে স্বাতী তার গ্রামের সরপঞ্চ হিসেবে নির্বাচিত হন। 11 সদস্য বিশিষ্ট গ্রাম পরিষদে 4 জন মাত্র মহিলা, আর স্বাতী তাদের মধ্যে অন্যতম। পূর্ব ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের লাঙ্গলবেরিয়াতে বেকারিত্ব একটি বড় সমস্যা। গ্রামে কর্মসংস্থানের সুবিধার জন্য স্বাতী সবাইকে অল্প সুদের ঋণ নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। এই ঋণ নিয়ে ছোটোখাটো ব্যবসা শুরু করা যেতে পারে। উনিশশো সালে স্বাতীর সাহায্যে ঋণ নিয়ে বিদ্যুৎ একটি সেলুন খোলে। বিদ্যুৎ এখন মাসে 3000 টাকা আয় করে, যার সাহায্যে সংসার চলে, আবার ঋণের টাকাও শোধ করা যায়। বাংলার অন্যান্য গ্রামে বেকারিত্ব একটি বড় সমস্যা, আর পাথরঘাটার সরপঞ্চ নির্বাচিত হয়ে জাহানারা বিবি এই সমস্যাটি বুঝতে পারলেন। 26তম জন্মদিনের মাত্র কয়েকদিন আগে জাহানারা এই নতুন দায়িত্ব পেলেন। 6 বছরের শিশুপুত্রের জননী সংসার আর গ্রামের কাজ সমান দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। নিজের উপর তার আস্থা রয়েছে। তিনি জানেন ঘরের স্বামী এবং বাইরের গ্রামবাসী তাকে সমর্থন করেন। জাহানারা উদ্যোগে গ্রামে হস্তচালিত তাঁতের সংখ্যা বেড়েছে। গ্রামবাসীরা এখন উপরি রোজগারের জন্য শাড়ি শাল বুনতে পারে। উনিশশো 98 প্রবীর মাছের ব্যবসা শুরু করার জন্য গ্রাম পঞ্চায়েতের কাছে ঋণের আবেদন করেন। ঋণ মঞ্জুর হওয়ার আগে জাহানারা মৎস্য দপ্তরের অফিসারদের সাহায্যে গ্রামে একটি কর্মশালা আয়োজন করেন। এই কর্মশালায় প্রবীর ও অন্যান্য গ্রামবাসী ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন। আজ প্রবীর লাভজনকভাবে মাছের ব্যবসা চালাচ্ছে। জাহানারা শুধু যে উন্নয়নমূলক কর্মসূচির দিকে নজর দিয়েছেন তা নয়, পাথরঘাটা গ্রামে বিড়ি বানানোর কাজের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। এইসব পরিবারের ছেলেমেয়েরা কখনো স্কুলে যায় না। জাহানারা এদের বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে এদের স্কুল পাঠানোর চেষ্টা করেন। আজ এইসব পরিবারের ছেলেমেয়েরা অনেক বেশি সংখ্যায় স্কুলে যাচ্ছে। সন্ধ্যায় তারা বিড়ি বানানোর কাজ করে। জাহানারা প্রত্যেকটি ঘরে ঘরে ঘুরেছেন, আর তার ফলে শুরু হয়েছে গ্রামের মহিলাদের নিয়মিত বৈঠক। তারা তাদের অভাব অভিযোগ জানানোর এক নতুন মঞ্চ খুঁজে পেয়েছেন। আমরা এই বিশ্বে বুকে গড়ব রংমহল, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। লা 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 লা, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। লা 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 মহিলাদের নেতৃত্ব কয়েকটি কারণে জরুরি।
রাজনৈতিক জগতে তারা যেন এক ঝলক তাজা বাতাসের মতো। এছাড়া বহু সমস্যার ব্যাপারে মহিলাদের মতামতও পাওয়া যায়। কয়েকটি বিষয়ে পুরুষদের থেকে মহিলাদের ওপর বেশি প্রভাব ফেলে এবং মহিলারাই এইসব সমস্যার সমাধান করতে পারেন। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে মদ্যপান। গ্রামাঞ্চলে এই সমস্যা নিয়ে লড়াইয়ে পুরো ভাগে রয়েছেন মহিলারা। সরপঞ্চ হিসেবে মহিলারা এই সমস্যা সমাধানের জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। জয়শ্রী যখন মহারাষ্ট্রের ভাসান্দা গ্রামের সরপঞ্চ হিসেবে দায়িত্ব নিলেন, তার কর্মসূচির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল নেশামুক্তি। গ্রামের মধ্যে সহজে যাতে মদ পাওয়া না যায় তার জন্য জয়শ্রী প্রতি বাড়িতে ঘুরে ঘুরে প্রচার চালালেন। যেহেতু মহিলারা সব থেকে বেশি এ ব্যাপারে কষ্ট সহ্য করেন, জয়শ্রী তাদেরই দলে টানলেন। উনিশশো সালে মহিলারা গ্রামে মদ বিক্রি ও মদ্যপান নিষিদ্ধ করে একটি প্রস্তাব পাশ করলেন। এ ব্যাপারে পুলিশও জয়শ্রীকে পুরোপুরি সমर्थन করে। जी अशी आमची महिला मंडळाची व सरपंच ग्रामपंचायतीच्या वतीने आपणास विनंती। এভাবেই তিনি অনেক মদের ঠেক ভেঙে দেন। आम्ही दारू पिणार आहे, बंद नाही करणार, मनाई नाही करणार, दारू नाही বলাই বাহুল্য পুরুষরা এই আন্দোলনের বিরোধী ছিল। তবে লক্ষ্মীর স্বামী অবশ্যই ব্যাপারে মহিলাদের সমস্যা মনে মনে অনুভব করতেন। সে নেশা করা ছেড়ে দিল, স্ত্রীকে মারধর করা বন্ধ করল। তবে কতদিন এরকম চলবে তা অবশ্য বলা যায় না। কিন্তু নেশামুক্তির ব্যাপারে সরপঞ্চ হিসেবে জয়শ্রীর ভূমিকার সবাই প্রশংসা করে। একজন সরপঞ্চ হিসেবে জয়শ্রী মহিলাদের মধ্যে বিশ্বাস জাগিয়ে তোলেন। বস্তুত মহিলারা মনে করেন যে একজন মহিলা তাদের সমস্যা ভালোভাবে বুঝতে পারবেন। জয়শ্রী, স্বাতী ও শৈলজা কিন্তু একা নন। যে 19টি রাজ্যের হিসেব পাওয়া যায়, 15 লাখ পঞ্চায়েত সদস্যের মধ্যে 5 লাখই মহিলা। রাজনৈতিক প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পুরুষরা যেসব বিষয়ে আমল দেননি, মহিলা সরপঞ্চরা শুধু যে সেই সব ব্যাপারে নজর দিয়েছেন তা নয়, সাধারণ গ্রামবাসীর দৈনন্দিন সমস্যা সমাধানের ব্যাপারেও তারা সমানভাবে উদ্যোগী হয়েছেন। হরিয়ানায় বর্ষার সময় জল ধরে রাখার পদ্ধতি ঠিকভাবে কার্যকর না করায় গ্রীষ্মকালে জল সংকট দেখা দিত।
বিসুয়া গ্রামের সরপঞ্চ হওয়ার পর মূর্তি দেবী এই দিকে নজর দিলেন। গ্রামে 3টি বড় বড় পুকুর খোঁড়া হলো। এগুলিতে জল ধরে রাখা হতো। এখন আর শুকনো মরশুমে গ্রামবাসীদের জল কষ্ট নেই। প্রচণ্ড গরমে গবাদি পশুর জন্য জলের অভাব হয় না। মূর্তি দেবীর প্রচেষ্টায় আজ পানীয় জলও সহজলভ্য। এমনকি গ্রামের কয়েকটি জায়গায় পাইপের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে। জল বয়ে নিয়ে আসার ঝক্কিও নেই। ডিজেলের সাহায্যে পাম্প চালানোর অসুবিধা দেখা দেওয়ায় সৌর বিদ্যুতের ব্যবহার চালু করলেন। কিন্তু মূর্তি দেবীর সমস্যা ছিল অন্য জায়গায়। তিনি যেন তার স্বামীর পরিকল্পনা রূপায়ণের যন্ত্রমাত্র। তবে পুরুষ শাসিত সমাজে এ ধরনের ঘটনায় অবাক হওয়ার কিছু নেই, আর হরিয়ানায় তো নয়। তবে এই গুরুত্বপূর্ণ পদে আসীন থাকার ফলে মহিলাদের যে আত্মবিশ্বাস বেড়েছে তার প্রমাণ হলো জাখালা পঞ্চায়েতের সরপঞ্চ সোনাবাই। তফসিলি জাতির সোনাবাইকে গ্রামের ধনী পরিবারের খেতে মজুরের কাজ করতে হয়। কিন্তু সরপঞ্চ হওয়ার দরুন সোনাবাই অতি সহজেই গ্রামবাসীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বা তাদের নিয়ে সভা করতে পারেন। গ্রামাঞ্চলে মহিলাদের রাজনীতিতে যোগ না দেওয়ার কারণ শিক্ষা ও কর্মসংস্থানের অভাব। শিক্ষার প্রয়োজন খুবই বেশি, কারণ লিখতে পড়তে না পারলে সরকারি কাজে অসুবিধে হয়। মহিলারা যখনই ক্ষমতায় এসেছেন তখনই তারা মহিলাদের শিক্ষাদান ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। হরিয়ানা থেকে চলুন হিমালয়। ধনেশ্বরী দেবী হিমাচল প্রদেশের ধরমশালায় কাজলোট গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ। গত 10 বছর ধরে তিনি রাজনীতি করছেন। 1988 থেকে তার গ্রামের মহিলা সমিতির সভানেত্রী হিসেবে কাজ করছেন। 1995 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় স্বাভাবিকভাবেই তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। 4 বছর ধরে তিনি এই দায়িত্ব সামলে আসছেন। ধনেশ্বরী দেবী বুঝতে পেরেছিলেন যে মহিলাদের পক্ষে শিক্ষা কত জরুরি। তাই সরপঞ্চ নির্বাচিত হওয়ার পরই স্কুল বাড়িতে আরও 2টি ঘর তুললেন এবং আসনও বাড়ানো হলো। কিন্তু শিক্ষার পরিধি ছোটদের মধ্যে সীমাবদ্ধ থাকছিল। গ্রামের মহিলা ও মেয়েদের জন্য বৃত্তিমূলক শিক্ষা প্রচলন করলেন। শিক্ষার প্রসারের ফল হলো সুদূর প্রসারী। এখন কাজলরে মহিলারা যে কোনো সমস্যা নিয়ে সরকারি অফিসার সঙ্গে কথা বলতে পারেন। আর ধনেশ্বরী দেবীও তাই চান যাতে আরও বেশি সংখ্যায় মহিলারা এ ব্যাপারে এগিয়ে আসতে পারেন। যেমন বাড়ি মেরামত করার জন্য কিরণের কিছু কাঠ দরকার। এবার এই কাঠের জন্য প্রয়োজনের কথা বিস্তারিতভাবে জানিয়ে তাকে একটি আবেদন করতে হবে। কিরণের মতো মহিলারা এর আগে কখনো ভাবতেই পারেনি যে তারা সরকারি অফিসারদের সঙ্গে
এভাবে কথা বলতে পারবে। ধনেশ্বরী দেবী আগেই বুঝেছিলেন শিক্ষা দিয়ে বহু উদ্দেশ্য সাধন করা যায়। সরকারি সাক্ষরতা কর্মসূচির অঙ্গ হিসেবে তিনি ব্লক অফিস থেকে ছোট ছোট বই নিয়ে এসে মহিলাদের মধ্যে বিলি করেন। এইসব বইয়ে স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা থাকে। এই বইগুলিতে আয় করার বিভিন্ন উপায় বলা আছে। এছাড়া আচার বানানো বা পশুপালন পদ্ধতি সংক্রান্ত বইও বিতরণ করা হয়। ধনেশ্বরী দেবী চান অর্থনৈতিক ক্ষেত্রে মহিলারা স্বনির্ভর হন। এর জন্য মহিলাদের প্রশিক্ষণ দিতে তিনি বেশ কয়েকটি প্রকল্প চালু করেন। और इसको आप साल भर भी रख लेंगे तो ये खराब नहीं होगा, ठीक है ना। ধনেশ্বরী দেবী মহিলাদের জন্য সেলাই শিক্ষার 6 মাসে একটি কোর্স চালু করেন। তবে এই শিক্ষাকে মহিলারা কতদূর কাজে লাগাতে পারবেন সেটা দেখতে হবে। ধনেশ্বরী দেবী চান উন্নয়ন সংক্রান্ত নতুন নতুন চিন্তাধারার সঙ্গে মহিলারা পরিচিত হন। কৃষিক্ষেত্রে নতুন নতুন পদ্ধতির গুরুত্ব তিনি জানেন। তাই বিভিন্ন কৃষি পদ্ধতি শিক্ষার উপর তিনি বিশেষ জোর দেন। ব্লক কৃষি অফিসার ও মহিলাদের মধ্যে মত বিনিময়ের ব্যাপারে তিনি সবসময় উৎসাহ দেন। তারা যাতে নতুন বীজ, সার, কীটনাশক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান সে ব্যাপারে তিনি উদ্যোগ নিয়ে থাকেন। चलिए ना भी लाना तो आगे यही लाना सोई चलिए भाई है ना ले ले अब छाल अभी बढ़िया दिखा ला মহিলাদের পাহাড়ে চাষ করা বিভিন্ন পদ্ধতি শিখিয়ে সরপঞ্চ হিসেবে ধনেশ্বরী দেবী তাদের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলেন। ये भी बड़ा बढ़िया भी है ना ये ब्लॉक दा भी है ना। ধনেশ্বরী দেবী অন্যান্য উন্নয়নমূলক কাজেও অংশ নেন। গ্রামে একটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র খোলার পিছনেও তার অবদান ছিল। এছাড়া গ্রামে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, সেতু সড়ক মেরামত করা সব দিকেই তার নজর। ধনেশ্বরী দেবী প্রমাণ করলেন পুরুষ প্রধান আমলাতন্ত্রের সঙ্গে তার ওঠা বসা কত সহজ। অবশ্য বহু বছর রাজনীতি করার জন্য তিনি অনেকটাই সংকোচ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। প্রায় 20 বছর ধরে তিনি একটি সাংস্কৃতিক দলের সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন। মহিলাদের তিনি বিভিন্ন জনসংযোগ কাজে যোগ দেওয়ার সাহস যোগান। সেই সঙ্গে তিনি মহিলা সঙ্গীত শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেও উৎসাহ দেন। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের অংশ নেওয়ার বিষয়টি খুব কম পুরুষ সরপঞ্চের কাছেই বিশেষ গুরুত্ব পায়। मंदानी बोलना चंदे दी चांदनी चंदे चंदे মহিলাদের মধ্যে প্রভূত উৎসাহ ও উদ্দীপনার প্রমাণ পাওয়া যায় এইসব মহিলার উদাহরণ থেকে। এতে অবাক হওয়ার কিছু নেই। গ্রামাঞ্চলে গৃহস্থালী ও ক্ষেতের বেশিরভাগ কাজ মহিলারাই করেন। তবু তাদের অতিরিক্ত দায়িত্ব নেবার ব্যাপারে উৎসাহে কোনো ঘাটতি নেই। এদের মধ্যে অনেক মহিলা সামাজিক উন্নয়নের জন্য উদ্যোগী হয়েছেন। সরকারি আইন প্রণয়ন শুধু তাদের দায়িত্বপূর্ণ পদ অধিকার করতে সাহায্য করেছে, তাদের দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ দিয়েছে। ভারতের গ্রামে এরকম হাজার হাজার মহিলা আছেন যারা নীরবে অথচ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।